আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা হলো যে খুব কমনলি একটা কোয়েশ্চেন তৈরি হয় সবার ভেতরে যে কিভাবে নিখুঁতভাবে অ্যাসেসর পুলে অ্যাপ্লাই করা যায়। যারা সাধারণত এনএসডিএ বা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এখানে বিভিন্ন কোর্স করেন, বিভিন্ন ধরনের অকুপেশনাল কোর্স করেন, পরবর্তী সময়ে যারা ট্রেনার এবং অ্যাসেসর অথবা শুধু অ্যাসেসর হতে চান, তারা পরবর্তী সময়ে যে কোনো একটা লেভেল করার পর অকুপেশনাল যে কোনো একটা লেভেল, যেমন আপনি কম্পিউটার অপারেশন হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, যে কোনো একটা অকুপেশনাল লেভেল করার পর তারপর যখন লেভেল 4 করে, লেভেল 4 অর্থাৎ সেটা শুধুমাত্র সিবিএ অর্থাৎ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অথবা CBT&AM অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি, লেভেল 4 করার পর তারপরে অবশ্যই প্রথমত আপনাকে আপনার রেজাল্ট পাবলিশ হতে হবে। তারপরে আপনাদেরকে অ্যাসেসর পুলে অ্যাপ্লাই করতে হবে এবং এই অ্যাসেসর পুলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে এখানে দিতে হবে, প্রমাণস্বরূপ যে আপনি এই ইন্ডাস্ট্রিতে অলরেডি একজন স্কিল্ড ওয়ার্কার এবং আপনি ট্রেনার হবার জন্য বা ট্রেনার এবং অ্যাসেসর হবার জন্য আপনি যোগ্য। সেই ডকুমেন্টগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। তার আগে আপনারা সবাই আমার সামনে দেখতে পাচ্ছেন, আমার এখানে লেখা আছে ওয়েলকাম টু ন্যাশনাল স্কিলস পোর্টাল বা এনএসপি। তো এখানে আমরা কিভাবে গেলাম? প্রথমত আপনারা যারা লেভেল 4 করেছেন বা লেভেল 3 বা যে কোনো অকুপেশনাল লেভেল করেছেন, আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে ন্যাশনাল স্কিলস পোর্টালে লগ ইন করতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি skillsportal.gov.bt। যে কোনো একটা ব্রাউজারে যেয়ে আপনি যখন এই অ্যাড্রেসটা লিখবেন, এন্টার প্রেস করার পরে এরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু ন্যাশনাল স্কিলস পোর্টাল বা এনএসপি। এখন যেটা বিষয় তা হলো যে আপনার কিন্তু, যেহেতু আপনি একদম নতুন, সুতরাং আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট থাকবে না। তো আমাদেরকে অবশ্যই এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। সুতরাং আমাদেরকে এখানে এই যে যেখানে লেখা আছে উপরে, এখানে দেখবেন লগ ইন লেখা আছে। লগ ইন লেখার পরে আপনার কিন্তু এখনো আইডি নেই, অর্থাৎ প্রথমত আপনাকে এখানে রেজিস্টার করতে। এখন এখানে দেখেন, আমি আজকে আপনাদেরকে একদম ভাগ ভাগ করে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যেন আপনারা ঘরে বসেই নির্ভুলভাবে আপনারা যেন আপনাদের আবেদনটা নিজেই করতে পারেন এবং কাউকে যেন ধরার প্রয়োজন না হয় যে ভাই আপনি তো এই বিষয়ে অনেক ভালো জানেন বা আপনি আমার আবেদনটা করে দেন। কোনো প্রয়োজন নেই। কারণ হলো কি যে আপনার নামের স্পেলিংটা আপনি যত ভালো জানেন, এটা কিন্তু আরেকজন জানেন না। সুতরাং সেক্ষেত্রে আরেকজন যিনি অনেক এক্সপার্ট হতে পারেন, কিন্তু আপনার নামের স্পেলিং আপনি কিন্তু নিখুঁতভাবে লিখতে পারবেন, নির্ভুলভাবে আপনি সেটা লিখতে পারবেন। সুতরাং নিজের আবেদন সবসময়ের জন্য আমি যেটা বলি সব জায়গাতেই, যে নিজেরটা নিজে করাটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আমি আজকে যে আবেদনটা করব সেখানে হলো অ্যাসেসর অ্যান্ড ট্রেনার, অর্থাৎ CBTA লেভেল 4 করা, এবং এখানে উনি ট্রেনার এবং অ্যাসেসর দুটোই তার জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা এখানে এই যে অপশনটা আছে অ্যাসেসর্স অ্যান্ড ট্রেনার্স, এখানে ক্লিক টু অ্যাপ্লাই। এখন আমাদেরকে এই যে একটা ড্যাশবোর্ড এসেছে আমাদের সবার সামনে, দেখেন নেম অফ অ্যাসেসর্স, ঠিক আছে। এবং আমি এখানে যে কাজটা করেছি, প্রথমত আমি বিভিন্ন তথ্যগুলো আমি একটা ফাইলে আমি সেটাকে রেখেছি, একটা নোটপ্যাডের মধ্যে রেখেছি, যেন আমার জন্য কোনোভাবেই স্পেলিং মিস্টেক না হয়, বা অনেক সময় হয় কি স্পেলিং মিস্টেকও তো হতে পারে। সেই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করার জন্য আমি আগে থেকে এখানে লিখে রেখেছি, যেন এখানে আমার এই প্রবলেমটা না হয়, কোনোভাবে যেন মিস্টেক না হয় বা যে কোনো ধরনের এলোমেলো যেন না হয়। এই কারণে আমি আগে এখানে লিখে রেখেছি। অ্যাসেসরের নামটা আমরা এখানে প্রথমত বসাবো। এখানে যখনই দেখবেন যে আপনার এখানে পাশে একটা সবুজ একটা টিক চিহ্ন এসেছে, তার মানে এই নামটা গ্রহণ করা হলো, নাম নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা এনআইডি কার্ডের যে নাম্বারটা, এনআইডি নাম্বারটা প্রত্যেকের যাদের আছে
এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের কপি, আপনার বার্থ রেজিস্ট্রেশনের যে নাম্বার, অথবা আপনি চাইলে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা দিয়েও কিন্তু আপনি এখানে রেজিস্টার করতে পারেন নিজেকে। আচ্ছা, এখানে আমার এনআইডি আছে, অর্থাৎ এনআইডিটা দেওয়ার পরে এখানে সবুজ চিহ্ন এসেছে, অর্থাৎ এটা গ্রহণ করা হলো। তারপরে ইমেইল অ্যাড্রেস চাচ্ছে, আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে গৃহীত হয়েছে। এখন এখানে আমরা এমন একটা পাসওয়ার্ড দিব, আমরা সাধারণত অনেক ক্ষেত্রে হয় কি অনেক সহজ পাসওয়ার্ড দিই, যেটা খুব সহজেই অনুমান করা যায় বা সেটা ব্যবহার করা যায়। এতে হয় কি আমাদের সেফটিটা কিন্তু নষ্ট হয়। আমরা সবসময়ের জন্য আপার, লোয়ার এবং সিম্বল, নাম্বার সবকিছু মিলিয়ে যদি আমরা একটা পাসওয়ার্ড দিই সেটা শক্তিশালী হতে পারে। আমি এখানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি, যেখানে আপার, লোয়ার এবং নিউমেরিক সহ, সিম্বল সহ আমি ব্যবহার করব। আপনারা আপনাদেরটা ব্যবহার করবেন এবং লিখে রাখবেন। পাসওয়ার্ডটা আবার নতুন করে কনফার্ম করতে হবে। এখন আমাদেরকে এখানে ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটাতে আমাদের কিন্তু একটা ওটিপি যাবে। সুতরাং অবশ্যই আমাদের হাতে একটা সচল একটা ফোন নাম্বার থাকতে হবে। আচ্ছা, ফোন নাম্বার বসানোর পর আমি এবার সাইন আপ দিব। এখানে মাঝে মাঝে দেখবেন এখানে ওটিপি ফেইল্ড দেখায়, আপনি তখন আবারও প্রেস করবেন সাইন আপ। আচ্ছা, এই আমি 3 বার ট্রাই করার পর এখানে সাকসেস হয়েছে। সুতরাং প্রথমেই যদি ফেইল দেখে আপনারা ভয় পেয়ে যান, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হলো যে এখানে মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, তখন 2-3 বার ট্রাই করলে আপনারা একটা ওটিপি পেয়ে যাবেন। এখন আমি আগে দেখি যে আমার ওটিপি কত এসেছে আমার ফোনে। ওটিপিটা এখানে বসানোর পর আমরা সাবমিট দেব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়েছে। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এখনই যদি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেটা দিয়ে যদি এখানে লগ ইন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু লগ ইন হবে না। কারণ হলো আপনার অ্যাকাউন্ট যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করেছি, এটা কিন্তু এখনো সচল না। সচল করার জন্য কি করতে হবে? প্রথমত আপনার মোবাইল ফোনে একটা পাসওয়ার্ড গিয়েছে, এটা কিন্তু আপনি ভেরিফাইড একটা ফোন নাম্বার, এটা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হলো। এবার যেটা করতে হবে, আপনার কিন্তু একটা ইমেল অ্যাড্রেসও আমরা ব্যবহার করেছি। এতক্ষণ আমরা যেটা দেখলাম তা হলো যে কিভাবে আপনি স্কিলস পোর্টালে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখনও কমপ্লিট হয়নি। অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য যেটা প্রয়োজন তা হলো আপনার একটা ফোন নাম্বার প্রয়োজন হবে, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, যে আপনার একটা ভ্যালিড একটা সিম কার্ড থাকতে হবে এবং যেখানে একটা ওটিপি পাঠানো হবে। এবং ওটিপি পাঠানোর সাথে সাথে আরও একটা বিষয় জরুরি, সেটা হলো যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু একটা কনফার্মেশন মেইল যাবে, এবং ওইটা যদি আপনি কনফার্ম না করেন তাহলে কিন্তু ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে না। এবং ইমেল অ্যাড্রেস যদি ভেরিফিকেশন না হয় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে না। তো আসেন আমরা ট্রাই করে দেখি যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিনা। আমরা যে পাসওয়ার্ডটা এবং ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেটা দিয়ে আমরা এখন লগ ইন করার চেষ্টা করি। দেখেন আমার এখানে কিন্তু নেটওয়ার্কের একটা ইস্যু দেখাচ্ছে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে এরকম মেসেজ আসতে পারে, ওয়ারিড হওয়া যাবে না। পরের মেসেজটাই দেখেন, এখানে আপনাকে কিন্তু দেখানো হচ্ছে যে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে বা ভেরিফিকেশন একটা মেইল গিয়েছে, যেটা আপনাকে কনফার্ম করতে হবে। আমরা চলে যাই আমাদের ইমেইলে, ইনবক্সে। এই যে আমাদের এখানে স্কিলস পোর্টাল, এখান থেকে একটা মেইল এসেছে।
আমাদেরকে এখানে সবাইকে এখানে দেখাবে যেটা ওয়েলকাম টু ন্যাশনাল স্কিলস পোর্টাল। এই যে দেখা যাচ্ছে এখানে যে কনফার্ম অ্যাকাউন্ট, আপনাকে এখানে কনফার্ম করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু একটা ডায়ালগ দেখাচ্ছে সাকসেস, যে আমার ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেটা এখন আমার এখন একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এখন আমরা এখানে ইমেল অ্যাড্রেস মনে রাখবেন, আপনাদের ইমেল যে ইমেলটা ব্যবহার করবেন এবং যে পাসওয়ার্ডটা দিবেন সেটা একটা জায়গায় লিখে রাখবেন। কারণ হলো যে আমরা অনেকগুলো ইমেল ইউজ করি প্রয়োজনের কারণে, আমাদের অনেকের 3টা 4টা 5টাও ইমেল থাকতে পারে, কিন্তু আমরা একটা জায়গায় লিখে রাখবো এবং পাসওয়ার্ডটাও আমরা লিখে রাখবো। তা না হলে সমস্যা হলো যে আমাদেরকে বারবার করে ফরগেট পাসওয়ার্ড দিয়ে তারপরে আবার রিসেট করতে হবে, তো সেটার প্রয়োজন নেই। আমরা একটা জায়গায় লিখে রাখলেই এই জটিলতাটা আমরা অ্যাভয়েড করতে পারি। তো আমরা আমাদের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে আমরা লগ ইন করবো এখন। আচ্ছা, আমাদের এই যে আমরা যেটা ট্রাই করছিলাম যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ফাইনালি আমাদের কিন্তু ফোন ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে। এরপর আমাদের এখানে একটা ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে আমরা যখন লগ ইন করবো। সেখান থেকে এখানে বিভিন্ন ধরনের ট্যাব আছে, আপনারা এটা চাইলে দেখতে পারেন। তো আমাদের এখন রেজিস্ট্রেশন করব। আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে আমরা কি করব, অ্যাসেসর পুলে আমরা এনলিস্টেড অ্যাসেসর এবং ট্রেনার হতে চাই। আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করি। অ্যাসেসর, এখানে আপনি এই পুলে জন্য এই ট্যাবের আন্ডারে যখন আসবেন ক্লিক করবেন তখন আপনারা এখানে দুটো অপশন পাবেন, অ্যাসেসর অ্যাক্সেস ভিউ। আমরা এখানে যাই, একটা ক্লিক করি। এখানে আপনারা একটু জুম ইন করি, জুম আউট করে দিই, তাহলে আমাদের এখানে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন এই যে অংশটা, এই অংশটাতে এখন কোনো ধরনের ইনফরমেশন আমার এখন এই মুহূর্তে নেই, কারণ আমাদের আবেদন করা হয়নি। তো এখানে কি হবে, আমরা যখন আবেদন সম্পন্ন করব তখন আমাদের এখানে সিরিয়াল অ্যাপ্লিকেশন আইডি, এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে আমাদের জন্য। অকুপেশন, অর্থাৎ যে অকুপেশনে আমরা লেভেলটা করেছিলাম, যেমন আমরা লেভেল 2, 3 বা লেভেল 4, যার যে অকুপেশনাল লেভেলটা আছে সেটা এখানে শো করবে। এখানে লেভেলটা এখানে শো করবে, এখানে অকুপেশনের নামটা আসবে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং হন তাহলে এখানে তার সেই নামটা এখানে আসবে, লেভেলটা এখানে আসবে। অ্যাসেসর আইডি, এই অ্যাসেসর আইডিটা কিন্তু প্রথমেই আপনারা পেয়ে যাবেন না। এই টোটাল প্রসেসটা, টোটাল আবেদনটা যখন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি থেকে এটা রিভিউ করা হবে এবং সাকসেসফুলি যদি সেটা অ্যাপ্রুভাল পায় তখন এখানে অ্যাসেসর আইডি একটা জেনারেট করা হবে। যদি কোনো কারণে কারো সমস্যা হয় আবেদনের ক্ষেত্রে, নির্দিষ্ট পরিমাণ ডকুমেন্ট যদি তিনি না দেন, তখন হবে কি, এখানে অ্যাকশনের জায়গাতে আপনার সেখানে মার্ক করে দিবে। যদি কোনো কারণে আবেদনটি রিজেক্টেড করা হয় তখন এখানে রিজেক্টেড হিসেবে স্ট্যাটাস আসবে এবং জানিয়ে দেওয়া হবে মেইলের মাধ্যমে কি কারণে রিজেক্ট করা হয়েছে। আচ্ছা, আর ডেট অফ অ্যাপ্লিকেশন হলো আপনি যে ডেটে অ্যাপ্লিকেশনটা জমা দেবেন, সাবমিট করবেন এনএসডিএতে, সেই ডেটটা এখানে আসবে। আমরা এটা স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দেব, সো আশা করি সমস্যা থাকবে না কারো। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই টোটাল বিষয়ের মধ্যে টোটাল আবেদনের পর থেকে প্রত্যেকটা অনেকগুলো ধাপের ভেতর দিয়ে যেতে হয়। যেমন ধরেন স্ট্যাটাস বলতে কি কি স্ট্যাটাস আছে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন সাবমিটেড, আপনারা যখন অ্যাপ্লিকেশনটা জমা দেবেন তখন এখানে সাবমিটেড হিসেবে একটা ডায়ালগ এখানে থাকবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের এখানে আপনার সাবমিটেড হিসেবে একটা ডায়ালগ এখানে আসবে। আচ্ছা, যদি প্রয়োজন হয় নিড কারেকশনের, যদি প্রয়োজন হয় তখন নিড কারেকশনের বিষয়ে আসবে। অ্যাপ্রুভাল তখনই হবে যখন সবকিছু ঠিক থাকলে রিভিউ কমপ্লিট হবার পর পরের স্টেজে যে অ্যাপ্রুভাল দেওয়া হয়, সেই ক্ষেত্রে এটা হলো একদম শেষের ধাপ।
সুতরাং এই যে আপনারা এখানে যে কয়টা ধাপ দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটাই কিন্তু স্ট্যাটাস হিসেবে এখানে আসতে পারে। এবার আসি, আমরা এগুলো পরে দেখতে পাবো, সুতরাং আমার জাস্ট সামনে এসেছে এই কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে জরুরি যে কাজটা, যেটার জন্য আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তা হলো আমরা একটু জুম ইন করি, এন্ট্রি অ্যাসেসর পুল। আমরা এখানে এন্ট্রি দিতে হবে আমাদেরকে। এই যে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে এখানে ঢুকবেন, আমি এই সাইড বারটা সরিয়ে দিই তাতে একটু স্ক্রিনটা বড় দেখা যাবে। এরকম একটা স্ক্রিন আপনাদের সামনে তখন আসবে। এখানে অনেক অনেক তথ্য সব কিছুই এখানে থাকবে। আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। সুতরাং এইখানে আবেদনের আগেই আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে বলে দিই। আমি আগেও একটা কথা বলেছিলাম যে আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে, যার ভেতরে আপনার ছবিও প্রয়োজন। তো তার একটা লিস্ট আমি করেছি, যে লিস্টটা আপনারা যারা এখনও আবেদন প্রক্রিয়া শুরু করেননি তারা এই যে আমার স্ক্রিনে এখন যে ডকুমেন্টগুলি আমি দেখাচ্ছি, এই লিস্ট অনুযায়ী আপনাদের ডকুমেন্টগুলো আপনারা রেডি করে নিয়ে বসতে পারেন। তাহলে যেটা হবে, আপনারা যখন আবেদন প্রক্রিয়া শুরু করবেন তখন আপনাদের আবেদনটা নিখুঁত এবং নির্ভুল হতে পারে এবং আপনারা অনেক এলোমেলো হওয়ার সুযোগটা সেই সময় কম থাকবে। এর ভেতরে কি কি ডকুমেন্ট প্রয়োজন? প্রথম কথা হলো যে আপনাকে অবশ্যই অ্যাসেসর পুলের এনলিস্টেড হওয়ার জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব হতে হবে। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে অকুপেশনটা আপনি কমপ্লিট করেছেন এবং এরপরে লেভেল 4 করেছেন, সিবিএ অথবা CBT&AM এটা করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি স্কিলস থাকতে হবে। এক্সপিরিয়েন্স লেটারটা আপনি যেখানে কাজ করেন এবং ওই যে নির্দিষ্ট অকুপেশন, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের উপরে যদি আপনি লেভেল 3 কমপ্লিট করে থাকেন এবং তারপরে যদি CBA বা CBTA লেভেল 4 করে থাকেন, তখন আপনাকে অবশ্যই এখানে আপনার এক্সপিরিয়েন্সটাকে শো করতে হবে। যেমন আপনি কোনো একটা অফিসে আপনি বেশ কয়েক বছর ধরে আপনি কাজ করেন, তো এই ক্ষেত্রে অভিজ্ঞতা বেশি থাকলে সমস্যা নেই। আপনি ধরেন আপনি যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এটা খুব ডিসেন্ট টাইপের, বা আপনি যে ধরেন আপনার 3 বছরের অভিজ্ঞতা আছে, তো এরকম আপনার যে অভিজ্ঞতার যে এক্সপিরিয়েন্স লেটারটা আপনার অফিস থেকে আপনি HR বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাকে সেটা কালেক্ট করতে হবে যে আপনি এতদিন ধরে গ্রাফিক ডিজাইনার বা আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে সেখানে কাজ করছেন। এরপরে যেটা আপনার লেভেল 4 CBT এর লেভেল 4 এর সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হবে এবং অবশ্যই অকুপেশনাল যে লেভেলটা সেটারও সার্টিফিকেটটা প্রয়োজন হবে। এই সার্টিফিকেটগুলো কোথা থেকে পাবেন? আপনারা স্কিলস পোর্টাল থেকে, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলা এবং ইংরেজি এই দুটো ভার্সনে সার্টিফিকেটটা একটা PDF হিসেবে আপনি ডাউনলোড করতে পারেন। যে সমস্যাটা আমি ফেস করেছি বা খুব কমনলি দেখেছি, লেভেল 4 বা লেভেল 3 যে কোনো সার্টিফিকেটই বাংলাটা কেন যেন ফন্টটা কোনো একটা কারণে ভেঙে যায়। সুতরাং এখানে যেটা করবেন আপনারা লেভেল 3 বা লেভেল 2 বা লেভেল 4 যে অকুপেশনাল লেভেল এবং CBTA বা CBA লেভেল 4 এর যে সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটটা ডাউনলোড করার পর সেটাকে JPG-তে আপনারা কনভার্ট করে নিতে পারেন এবং শুধুমাত্র ইংলিশ যে সার্টিফিকেটটা থাকবে, বাংলা ভার্সনটার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি আপনি ইংলিশটা দিয়ে আবেদন করেন তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু যেটা আমি দেখেছি যে বাংলার যে সার্টিফিকেটটা ওখান থেকে ইস্যু করা হয় সেটার ফন্টগুলো ভেঙে যায় বা ফন্ট মিসিং হয়। সুতরাং আপনারা এই সার্টিফিকেটগুলো শুধুমাত্র ইংরেজি ভার্সনটা নিতে পারেন এবং সেটার শুধুমাত্র JPG হিসেবেই আপনারা রাখবেন। এবং এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই এই যে যত ডকুমেন্ট এখানে আছে প্রত্যেকটা ডকুমেন্ট যেন 1 মেগাবাইটের নিচে থাকে। অনেক সময় হয় কি যে
সাইজ অনেক বড় হয়, তখন কিন্তু আপনার আলটিমেটলি আপলোড করতে পারবেন না, আপনার স্কিলস পোর্টাল থেকে ওটাকে ওই ফাইলটাকে ড্রপ করা হবে। সুতরাং আপনার এটা অনলাইনে যে কোনো ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে যারা সাইজকে ছোট করে, জেপিজির সাইজ বা পিডিএফের সাইজ, সেগুলোকে আপনারা ছোট করে নিতে পারেন। অথবা কেউ যদি ইলাস্ট্রেটরের কাজ পারেন তাহলে সেখান থেকেও আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনারা সাইজ রিডিউস করে নিতে পারেন, বা ফটোশপের মাধ্যমেও আপনারা সাইজটাকে ছোট করতে পারেন। এরপরে যেটা হাইয়েস্ট এডুকেশনাল সার্টিফিকেট, ধরেন আপনি কোনো একটা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন বা ডিগ্রি কমপ্লিট করেছেন, অর্থাৎ আপনার যে হাইয়েস্ট এডুকেশন, সেই এডুকেশনের সার্টিফিকেটটাকে আপনি এখানে প্রয়োজন হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন, আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ওনার সার্টিফিকেট ইস্যু হয়নি এখন পর্যন্ত, উনি প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন কিনা। নিশ্চয়ই পারবেন। আপনার এডুকেশনের সপক্ষে প্রমাণস্বরূপ আপনি মার্কশিট দিতে পারেন, মার্কশিটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 5 নম্বরে আমি যেটা লিখে রেখেছি সেটা হলো ন্যাশনাল আইডি কার্ড বা বিআরসি, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অথবা আপনার যদি ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলেও এই তিনটার যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু এখানে আবেদন সম্পন্ন করতে পারেন। 6 নম্বরে আমি যেটা লিখেছি সেটা হলো আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা অনেক সময় খুব ইনফর্মাল ছবি আপলোড করি বা জিজ্ঞাসা করি যে এমন একটা ছবি আপলোড করলে হবে কি না। সবচেয়ে বড় কথা কি, আপনি একজন অ্যাসেসর হবেন, একজন ট্রেনার হবেন, আপনি অবশ্যই এটা একটা সম্মানজনক একটা পেশা। সুতরাং একটা কথা কিন্তু আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এমন একটা কথা আছে, যদিও সেই কথাটা সত্য মিথ্যার দিকে আমি যাচ্ছি না বা যেতে চাই না। ইমপ্রেশন একটা বড় বিষয়। এখন আপনি যখন একটা ছবি আপলোড করবেন এবং ছবিটা যদি ফর্মাল না হয় তাহলে কিন্তু একটা খারাপ ইমপ্রেশন আসতে পারে যে একজন অ্যাসেসর হবেন বা ট্রেনার হবেন কিন্তু তার ফর্মাল ওয়েতে তিনি নিজেকে প্রেজেন্ট করেননি। যেমন আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো বা হিজিবিজি কালার দেওয়া আছে, তো এটা অ্যাভয়েড করতে হবে। আপনি একটা ফর্মাল একটা ড্রেস পরে এবং একটা সুন্দরভাবে একটা ফর্মাল একটা ছবি, যেটা সহজভাবে যদি বলি স্টুডিওতে আগে যেভাবে ছবি তোলা হতো বা চাকরি প্রার্থী হিসেবে যে ধরনের ছবি তোলা হয়, ব্যাকগ্রাউন্ডটা ডিসেন্ট হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো, বা খুবই হালকা ডিসেন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। আর যারা পুরুষ আবেদনকারী থাকবেন তারা ফর্মাল টাই বা স্যুট পরে তারা যদি দেন তাহলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যদি সেটা নাও দেন তাহলে যেন ডিসেন্ট একটা লুক আসে সেটা খেয়াল রাখতে হবে। এবং যারা নারীরা আবেদন করবেন তাদেরও সেইভাবে একটা ফর্মাল একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা তুলে তারপরে এখানে আপলোড করবেন। আরেকটা যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনাদের সিগনেচার। আপনারা যে সিগনেচারটা দিতে চান অ্যাসেসর হিসেবে, আপনি যে সিগনেচারটা এখানে আপলোড করতে চান সেটা সিগনেচারটা একটা জায়গাতে দিয়ে সেটার ছবি তুলেও আপনি এখানে আপলোড করতে পারেন, অথবা সেটা স্ক্যান করেও আপনি এখানে আপলোড করতে পারেন। যার জন্য যেটা সুবিধা হয় তিনি সেভাবেই এটা সম্পন্ন করবেন। তাহলে এখন আমরা ফেরত যাই, আমরা যে স্কিলস পোর্টালে ছিলাম এখানে আমাদেরকে এখন খুব খেয়াল করে আমাদেরকে এটা সম্পন্ন করতে হবে। প্রথম কথা হলো আমাদেরকে এখানে কি কি চাচ্ছে। আমি কিন্তু এর প্রত্যেকটা ডকুমেন্টই আগে থেকে রেডি করে রেখেছি, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে করেছি, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। আপনি চাইলে টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে ফ্লেক্সিবল তিনি সেভাবেই আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যেটা, ডিড ইউ এভার অ্যাপিয়ার ফর অ্যাসেসমেন্ট আন্ডার এনএসডিএ? আপনার যদি আগে কখনো এখানে অ্যাপিয়ার করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, যদি না করে থাকেন তাহলে নো দিবেন। যেমন এখানে আমি কখনো অ্যাপিয়ার করিনি, অর্থাৎ এখানে নো দিলাম। ঠিক আছে, এবার আমরা আসি আগে থেকে আমি সমস্ত ডকুমেন্ট একটা জায়গাতে আমি রেডি করে রেখেছি, আমি সেখান থেকে ফাইলটা নিয়ে আসব।
আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন, আবেদন করবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখে রেখেছি যেন কাজটা সহজে করা যায়। আচ্ছা, নেম অফ অ্যাসেসর ইন ইংলিশ আমি এখানে টাইপ করে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাকে কি দেখাচ্ছে? অ্যাসেসরের নাম, আমি যে আবেদন করছি আমার নামটা বাংলায় লিখতে হবে। ওকে, বাংলায় লিখলাম। মোবাইল ফোন নাম্বার আপনি অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আমরা একটা জিনিস বলে রাখি, আমাদের অনেকের অনেকগুলো ফোনের সিম থাকতে পারে, কিন্তু আপনি অফিসের জন্য বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য অবশ্যই সবসময়ের জন্য একটা নির্দিষ্ট ফোন নাম্বারকে ব্যবহার করবেন। এবং খেয়াল রাখবেন সেই ফোনে যদি ফোন আসে, যদি আপনাকে এনএসডিএ থেকে আপনাকে ফোন করলেন, ওখানকার অফিসাররা আপনাকে ফোন করলেন এবং উনি আপনাকে পেলেন না, তো আলটিমেটলি বারবার করে ট্রাই করার কিন্তু সুযোগ নেই, বারবার করে হয়তো বা ওনারা নাও করতে পারেন। সুতরাং যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা যেন সচল থাকে, সবসময় যেন সেটা আপনি রিসিভ করেন এমন যেন হয়। আমি এখানে আমার একটা ভ্যালিড ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটা আমাকে আবারও দিতে হবে, যদি কোনো কারণে ভুল হয় তাহলে যেন এখানে ধরা পড়ে। এখানে কিন্তু আমার নামটা মিসম্যাচ হয়নি, সুতরাং এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পরে এমন একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। এখানে বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনএসডি এর একটা লোগো দেখা যাচ্ছে। ডান সাইডে প্রোফাইল দেখা যাচ্ছে, এখানে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন বা প্রোফাইলটাকে আপনারা দেখতে পারেন, অথবা এখান থেকে আপনারা লগ আউটও করতে পারেন। এখন আমরা অ্যাসেসর পুলে এনলিস্টমেন্টের জন্য আমরা আমাদের আবেদনপত্রটা জমা দেব। তো এর জন্য কি করতে হবে? এই যে নিচে এখানে যদি আমরা ড্রপ ডাউনে আমরা ক্লিক করি, এখান থেকে দেখতে পাবো অ্যাসেসর অ্যাক্সেস ভিউ। এটাতে এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কিন্তু আপনারা কিছুই পাবেন না। এখন আমাদেরকে প্রথমত এন্ট্রি করতে হবে। এন্ট্রিতে যাওয়ার জন্য অবশ্যই এখানে খেয়াল রাখবেন, এখানে সার্ভার কিন্তু অনেক সময় প্রবলেম করে, সুতরাং এই কাজটা অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে করতে হবে। অনেক সময় সার্ভার এরর দেখাবে, অনেক সময় প্রবলেম দেখাবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, বারবার করে ট্রাই করতে হতে পারে। আর যদি একবারে হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আর কারো কোনো প্রবলেম হলো না। তো আমরা এখান থেকে একটু স্ক্রিনটাকে বড় করে নিই। এখানে প্রথমত যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ডিড ইউ এভার অ্যাপিয়ার ফর অ্যাসেসমেন্ট আন্ডার এনএসডি। আপনি কি কখনো এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, যদি নো হয় তাহলে নো দিবেন। যেমন আমি এখানে নো দিব, কারণ আমি কখনো অ্যাপিয়ার্ড হইনি। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, এখানে আপনাদেরকে নাম বসাতে হবে এবং অ্যাজ পার এনআইডি আপনার নাম এবং আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনি কেয়ার অফ, সেখানেও আপনি নাম বসাতে হবে। কেয়ার অফের বিষয়টা আমি একটু পরে আসবো, যখন আসবো তখন আমি আপনাকে এটা দেখিয়ে দেব। প্রথমত অ্যাসেসর এনলিস্টমেন্টের জন্য অ্যাসেসরের নাম ইংরেজিতে বসাতে হবে, এরপরে এখানে বাংলাতে নামটা বসাতে হবে, আমি বাংলাতেও বসালাম। মোবাইল ফোন নাম্বারটা খেয়াল রাখবেন যে মোবাইল ফোন নাম্বারটা অবশ্যই এখানে কিন্তু বারবার করে আপনাকে এনএসডিএতে ফোন করবে না। অনেকের 4টা 5টা 6টা 7টা করে ফোন নাম্বার থাকে এবং আমরা অনেক সময় ইচ্ছা করে আননোন নাম্বার হলে আমরা ধরি না, আবার কোনো ফোন নাম্বার আমরা চাইলে ইচ্ছা হলে ধরি, এরকম আচরণ করি, কিন্তু এটা কোনো দায়িত্বশীল আচরণ না। আপনি যে ফোন নাম্বারটা দিবেন অবশ্যই সেটা সচল থাকতে হবে, অবশ্যই সেটা অন থাকতে হবে। সুতরাং অবশ্যই আপনাদেরকে এমন একটা ফোন নাম্বার এখানে ব্যবহার করতে হবে যে ফোন নাম্বারটা আপনি ফোন আসবে এবং আপনি সেটার জন্য অবশ্যই ফোন পিক করেন। আচ্ছা, আমি এখানে আমার একটা ফোন নাম্বার আমি এখানে বসাবো, যে ফোন নাম্বারটা ভ্যালিড এবং আমি সেটা সবসময়ের জন্য আমার হাতে থাকে। আমি এই ফোন নাম্বারটা আবার এখানে বসাবো, যদি কোনো কারণে মিসম্যাচিং হয় তাহলে এখান থেকে একটা লাল বাটনের ক্রস চিহ্ন আসবে, অর্থাৎ মিসম্যাচ হচ্ছে, দুই জায়গায় দুই রকম ডিজিট বসিয়েছি। ইমেল অ্যাড্রেস আগে আমরা যেটা ভেরিফাই করে ফেলেছি সেটাই এখানে বাই ডিফল্ট চলে আসবে। আচ্ছা, আমরা এখানে ডেট অফ বার্থটা দিব, যার যেটা ডেট অফ বার্থ সেটা তিনি সেটাই দেবেন। আচ্ছা, জেন্ডারের ক্ষেত্রে এখানে আসি, সেক্স এখানে যার যে জেন্ডার তিনি সেটা দেবেন। পার্সন উইথ ডিসএবিলিটি, যারা এনএসডি এর আন্ডারে
যে কোনো একটা অকুপেশনাল কোর্স করেছেন বা লেভেল 4ও করেছেন, প্রত্যেকেই কিন্তু পিডাব্লিউডি বা পার্সন উইথ ডিসএবিলিটি এই টার্মটার সাথে আপনারা পরিচিত। তো এই ক্ষেত্রে আমরা যদি কারো ইয়েস থাকে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ইয়েস থাকলে এখানে ইয়েস দিবেন। এরপরে এখানে আপনাকে বর্ণনা করতে হবে যে কি ধরনের ডিসএবিলিটি আপনার ভেতরে আছে। সুতরাং আমার এখানে ডিসএবিলিটি নেই, আমি এখানে নো দিলাম। রিলিজিয়নের ক্ষেত্রে যার যে রিলিজিয়ন তিনি সেটাই দেবেন। আইডেন্টিফিকেশন টাইপের ক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেব, সুতরাং আমি এনআইডি সিলেক্ট করলাম। এখানে আসেন, এর পরের যে অপশনটা মেইলিং প্রেজেন্ট অ্যাড্রেস, যেটা মেইলিং অ্যাড্রেস বলতে যে অ্যাড্রেসে আপনাকে চিঠি পাঠালে আপনার সেখানে চিঠিটা পৌঁছাবে। আপনার একটা কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার যে কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো একটা পার্সেল পাঠালে সেটা যেন আপনি রিসিভ করতে পারেন। কেয়ার অফের বিষয়টা হলো যে আপনারা চাইলে, আপনারা যারা নারী অ্যাসেসর আছেন তারা চাইলে কিন্তু আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন এখানে কেয়ার অফ হিসেবে, বা পুরুষ হলে তিনি আপনার তার ওয়াইফের নামও এখানে দিতে পারেন। আপনি চাইলে, আপনি যদি আপনার বাবার সাথে থাকেন বা মায়ের সাথে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু বাবা বা মা যে কোনো একজনের নাম আপনারা দিতে পারেন। এখানে কেয়ার অফ আমি এখানে মায়ের নাম দিব। ডিভিশন, যার যে ডিভিশন তিনি সেটাই দিবেন। এখন এখানে একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, অনেকে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই, তাহলে এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিলে অটোমেটিক্যালি নিচের অংশগুলো একই তথ্য দ্বারা, উপরের তথ্য দ্বারা এখানে পূরণ হবে। যদি আলাদা তথ্য হয়, স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয়, সেক্ষেত্রে দুই জায়গাতেই পূরণ করতে হবে। আমার যেমন আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা, সুতরাং আমি এখানে অ্যাজ ইউজুয়াল আগেও যেরকম দিয়েছি আমি এখানে কেয়ার অফ, এখানে মায়ের নাম, ঠিকানার ক্ষেত্রে স্থায়ী ঠিকানা আমি আগেই টাইপ করে রেখেছি, সেটা আমি এখান থেকে নিয়ে আসব। আমি লিখে রেখেছি, তার মানে আপনাদেরকে লিখতেই হবে তা কিন্তু না, আমি লিখে রেখেছি যেন ভুল না হয়, টাইপিং মিস্টেক না হয়, এই কারণে। আপনারা আপনাদের এখানে ডিভিশন যেটা আছে তারটা তিনি দিবেন, ডিস্ট্রিক্ট যার যেটা তিনি সেটা দিবেন। আগে একটু এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে। তার ভেতরে একটা জায়গায় বলেছিলাম হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আপনি আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যেটা যার ডিগ্রি আছে তিনি ডিগ্রির রেফারেন্স দিবেন, যিনি মাস্টার্স করেছেন তিনি মাস্টার্স, যিনি এমবিএ করেছেন তিনি সেটা দেবেন, কেউ অনার্স করলে বা বিবিএ করলে তিনি সেটা দেবেন। আমার সর্বোচ্চ এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো এমএ সার্টিফিকেট আছে, মাস্টার অফ আর্টস। ইয়ার অফ পাসিং 2023। ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট থেকে পাশ করেছেন তিনি সেটার নাম দেবেন। যেমন একটা প্রশ্ন আসে যে অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাদের ক্ষেত্রে কী করবেন। এখানে কিন্তু একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হলো ইনস্টিটিউশন বলতে যেটা বোঝাচ্ছে আপনি কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছেন। যেমন কেউ যদি ঢাকা কলেজ থেকে পাশ করেন, তার মানে তিনি এখানে ঢাকা কলেজের নাম দেবেন। এবং এইখানে বোর্ড বা অথরিটির ক্ষেত্রে, বোর্ড বা অথরিটি যেটা হবে সেটা হলো ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি হয় তাহলে ইউনিভার্সিটি, যেমন এখানে জগন্নাথ ইউনিভার্সিটি এটাই হবে এখানে। যদি এটা ন্যাশনাল ইউনিভার্সিটি হতো তাহলে ধরেন একজন শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে উনি হয়তো বা অনার্স করেছেন, সেই ক্ষেত্রে ওনার অথরিটি কিন্তু তখন হতো ন্যাশনাল ইউনিভার্সিটি, আর ইনস্টিটিউটের নাম হয়ে যেত ঢাকা কলেজ। এখানে রেজাল্ট বসাতে হবে, আপনি ওখানে যে রেজাল্ট আপনি অবটেইন করেছেন, যেটা পেয়েছেন সেটা আপনি এখানে বসাবেন। এখানে দেখেন প্রত্যেকটাতে এখানে কিন্তু সবুজ টিক চিহ্ন এসেছে। আচ্ছা, এরপরে এখানে আসেন, এখানে চিহ্ন থাকবে, যদি ক্রস আসে লাল বাটন দিয়ে তার মানে এখানে সমস্যা হচ্ছে, আপনাকে তথ্যটা সঠিক না। আচ্ছা, এখানে হুইচ সার্টিফিকেট ইউ হ্যাভ অবটেইনড ফ্রম এনএসডিএ, এনএসডিএ থেকে কি সার্টিফিকেট আপনি অর্জন করেছেন। যে আপনি তো এখন অ্যাসেসর পুলে এনলিস্টেড হতে চান, এক্ষেত্রে আপনি কি সিবিএ করেছেন নাকি সিবিটি অ্যান্ড এএম এটা করেছেন, অর্থাৎ শুধু অ্যাসেসর পার্ট করেছেন নাকি অ্যাসেসর অ্যান্ড ট্রেনার পার্ট করেছেন। তো যেমন আমি এখানে অ্যাসেসর অ্যান্ড ট্রেনার পার্ট করেছি, অর্থাৎ এখানে আমি এই অপশনটাকে সিলেক্ট করলাম।
ওকে, এখন আমার সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাতে হবে। সার্টিফিকেট নাম্বারটা আমার এখানে একটা সিরিয়াল নাম্বার আছে, যে প্রত্যেকের আপনাদের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। এই যে দেখেন, আমি যখন এখানে বসানোর পর এখান থেকে আমি যখন আমি বসালাম, তখন আপনার আরেকবার একটু খেয়াল করেন। আমি আবারও দেখানোর জন্য আমি আবার গেট ব্যাক করলাম এখানে। এই যে প্রথমত এখানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি এখানে সিলেক্ট করলাম। আমি যেহেতু সিবিটি অ্যান্ড AM করেছি, এখানে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা যখন আমি বসালাম, বসানোর পরে এই যে দেখেন এখানে একটা সবুজ বাটন এসেছে। এই ডান সাইডে অকুপেশন অ্যান্ড লেভেল, এখানে আমি একটা ক্লিক করার পরে দেখেন এখানে প্রত্যেকটা অপশন কিন্তু এই অংশটা, এটা এগুলো সবগুলো কিন্তু যে কোন তারিখে ইস্যু করা হয়েছে, কোন তারিখে এটার ভ্যালিডিটি এক্সপায়ার করবে, সব কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার যদি কোনো কারণে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই অপশনগুলো আসবে না। অকুপেশন অ্যান্ড লেভেল ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং টু বি অ্যান অ্যাসেসর, কোন লেভেলের আপনি অকুপেশনাল লেভেল করেছেন যেটার আপনি অ্যাসেসর হতে চান। আচ্ছা, এখন আমার অ্যাসেসর পার্টটা আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিই। আমার অকুপেশন লেভেলটা কী ছিল আমি আপনাকে একটু দেখিয়ে দিই। খেয়াল করেন, আপনাদেরও কিন্তু এরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। অর্থাৎ আমার এখানে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এটার লেভেল 4 করেছি আমি। ঠিক আছে, আমরা এখান থেকে বসাবো, অর্থাৎ আপনাদের প্রত্যেকের সার্টিফিকেটে যেটা থাকবে, লেখা থাকবে, ওটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে টাইপ করব, এই যে দেখেন এখানে চলে এসেছে অলরেডি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। আমি কোন লেভেলটা করেছি? লেভেল 4। ঠিক আছে, সুতরাং লেভেল 4 আমি এখানে করেছি। এখানে আমি সেটাকে সিলেক্ট করলাম, এখানে একটা গ্রিন টিক চলে এসেছে। এইবার এখানে আমি কিন্তু বারবার বলছি যে আমাদের এই পোর্শনটা করতে গেলে অবশ্যই একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে বসতে হবে। এখানে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যখনই আপনি ভুল আবেদন জমা করবেন, তখন কিন্তু রিজেক্ট হওয়ার একটা সুযোগ থাকে। সুতরাং রিজেক্ট হলে যেটা সমস্যা, আপনি আবারও আবেদন করতে পারেন, কিন্তু মাঝখান থেকে একটা সময় নষ্ট হবে। সুতরাং একবারে যখন বসবেন, তখন সময় নিয়ে ধৈর্য সহকারে বসাটা ভালো। আচ্ছা, রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, স্টার্ট উইথ দ্য লেটেস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, কারো যদি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কেউ যদি একাধিক অভিজ্ঞতা থাকে, তিনি সবচেয়ে রিসেন্ট যেখানে এক্সপিরিয়েন্সটা গেইন করেছেন সেটার নাম দেবেন। এখান থেকে আস্তে আস্তে পেছনে যাবে। আচ্ছা, এখানে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে এখানে বসাবো। নেম অফ দ্য অর্গানাইজেশন, আমি একটা এক্সপিরিয়েন্স লেটার পেয়েছি সেটা এখানে দিতে হবে। এখানে প্রথমত অর্গানাইজেশনের নামটা আপনাকে বসাতে হবে। আপনি যেখানকার অভিজ্ঞতার সনদটা আপনি এখানে দাখিল করবেন, সেটার নাম এখানে দেবেন। এখানে আপনি কি ডেজিগনেশন বা কি পদবিতে আপনি কাজ করেন, তারপরে অকুপেশন
বা ফিল্ড, এই ফিল্ড কি, কোন ফিল্ডে আপনি কাজ করছেন? আপনার কিন্তু অবশ্যই খেয়াল করবেন আপনার অকুপেশনাল লেভেলটা যে যে ইউনিট থেকে করেছেন সেটার নির্দিষ্ট অভিজ্ঞতা লাগবে। কিন্তু এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স শো করলেন, লেভেল 4 করেছেন, কিন্তু আপনি এখানে এক্সপিরিয়েন্সে শো করলেন যে আপনার হয়তোবা সেলসের অভিজ্ঞতা আছে 10 বছরের, আপনি এটা দিলেন, আপনি কনফার্ম থাকেন যদি এরকম হয় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে আপনার নির্দিষ্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনার নাই, আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আপনার নেই, তখন কিন্তু এই আবেদনটা রিজেক্ট করা হবে। ধরে নেওয়া হবে যে আপনার ল্যাক অফ এক্সপিরিয়েন্স আছে, যদিও আপনি হয়তোবা পার হয়েছেন, পাশ করেছেন, কিন্তু তারপরেও আপনাকে এখানে ধরে নেওয়া হবে যে আপনার যথেষ্ট অভিজ্ঞতা নেই। আচ্ছা, এখানে আমরা আপনাদের তথ্য, আপনারা যার যেটা তথ্য তিনি সেটা বসাবেন এখানে। এবার রেসপন্সিবিলিটিজের এই ফিল্ডটাতে আপনি এই জায়গাটাতে চাকরি করার সুবাদে কি ধরনের দায়িত্ব আপনি পালন করতে হয় সেটার কিওয়ার্ডগুলো আপনাকে এখানে বসাতে হবে। এখানে আপনি আপনার যে নির্দিষ্ট দায়িত্বগুলো পালন করেন অনেক বড় করে সিভির মতন করে লেখার দরকার নেই, শুধুমাত্র কিওয়ার্ড যেগুলো, মূল যে ওয়ার্ডগুলো সেগুলোকে আপনার এখানে পূরণ করতে হবে, এখানে বসাতে হবে যে আপনি এই দায়িত্বগুলো আপনি পালন করেন। ইয়ার্স অফ সার্ভিস বা এক্সপিরিয়েন্স, কত বছরের অভিজ্ঞতা আপনার, ঠিক আছে? যেমন আমার হলো 5 বছরের অভিজ্ঞতা, আপনাদের আরও বেশি থাকলে আপনি 5 বছরের বেশি দেবেন, যদি 4 বছর হয় 4 বছর দেবেন, ঠিক আছে? সুতরাং যার যে অভিজ্ঞতার, সেই অভিজ্ঞতার আলোকে আপনারা এটা এখানে পূরণ করে জমা দেবেন। এখানে প্রুফ, আপনাকে অবশ্যই আপনার ইনস্টিটিউশন থেকে, এইচআর বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, যে সার্টিফিকেটটা আপনি এখানে অ্যাটাচ করবেন। আচ্ছা, এখানে যেটা আমাকে বলা হচ্ছে যে আমার এখানে শুধুমাত্র জেপিইজি ফরম্যাটে আমি এটা দিতে পারবো। আচ্ছা, আমি এখন এখানে এটাকে, আমার যেহেতু পিডিএফ করা আছে, আমি এটাকে জেপিইজিতে কনভার্ট করব। অনেক সাইট আছে, আপনারা যে কোনো সাইট থেকে নিতে পারেন। আমি এখানে টাইপ করলাম পিডিএফ টু জেপিজি কনভার্টার, অনেক আছে এখানে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি প্রথমটাই নিলাম, প্রথম সাইটটা, এখান থেকে আমি ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম। আমি এই সাইটটা বলেছি এজন্য এখান থেকেই নিতে হবে তেমন কোনো বিষয় নেই, আপনারা যে কোনো সাইট থেকেই নিতে পারেন। আমি চেক করে নিলাম যে সেটা সঠিকভাবে কনভার্ট হয়েছে কিনা। এবার আমি ওই ফাইলটাকে এখানে অ্যাটাচ করতে হবে। খেয়াল রাখবেন অবশ্যই আপনাদের ফাইলের সাইজ যেন 1 মেগাবাইটের নিচে হয়, বেশি ভারী ফাইল হলে তখন কিন্তু সার্ভার থেকে নিবে না। এবার আসি আমার স্কিল কি অ্যাচিভ করেছি। আমি যে এখানে কি স্কিল আমরা এখান থেকে করেছি, যেমন আমার লেভেল 4-এর আছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, আমি এই অকুপেশনটা করেছি, আমি এটাকে নিয়ে আসবো এখানে।
আচ্ছা, এই আমি একটু আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা এখান অকুপেশনটাকে আমরা দেখতে পাবো। আমরা এখানে আবারও দেখিয়ে দিই। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, আমি এটাকে এখানে বসাবো। লেভেল আমি যেটা এনএসডিএ থেকে করেছি সেটা হলো লেভেল 4। নেম অফ সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, আপনি এখানে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটিও লিখতে পারেন, আবার এনএসডিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সার্টিফিকেট নাম্বার, আমি সার্টিফিকেট নাম্বারটা আগে থেকেই এখানে টাইপ করে রেখেছি, যেটা আমি এখানে শুধু বসিয়ে দিলাম। ইস্যুইং ডেটটা যার যে ইস্যুইং ডেট আছে তিনি সেটাই বসাবেন। এবং আপনারা জানেন, ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে কোনো সার্টিফিকেটের মেয়াদ থাকে 5 বছর, সুতরাং আমার এই সার্টিফিকেটের মেয়াদও 5 বছর। আচ্ছা, এখন এখানে অবশ্যই আমাকে যেটা করতে হবে, প্রমাণ হিসেবে আমার সার্টিফিকেটটাকে এখানে আপলোড করতে হবে, যেটা আপনাদের ক্ষেত্রেও সেম। আপনাদের ক্ষেত্রেও আপনাদেরকে আপনাদের সার্টিফিকেটগুলোকে ইস্যু করতে হবে। ওকে, এর বাইরেও যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে, যেমন আপনি যদি নির্দিষ্ট অন্যান্য জায়গা থেকে যদি স্কিলের কোনো কোর্স করে থাকেন কোনো একটা ইনস্টিটিউশনের আন্ডারে, সেটাও আপনি এখানে দিতে পারেন। সর্বোচ্চ 4টা পর্যন্ত এখানে আপনি দিতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি তো বিটিইভি থেকে করেছিলাম, তো সেক্ষেত্রে ওই সার্টিফিকেটটা দিতে পারবো কিনা। দিয়ে দেন না, কোনো সমস্যা নেই। তো আপনি একই অকুপেশনের উপরে বিটিইভি থেকেও যদি করে থাকেন, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে, ফাইন, আপনি সেটা দিয়ে দেন। এখানে সর্বোচ্চ 4টা পর্যন্ত আপনি দিতে পারেন, কারণ আপনি তো ওই সার্টিফিকেটটা অর্জন করেছেন। বা অন্য কোনো একটা আপনি চাকরি সুবাদে অন্য কোনো জায়গা থেকে আপনি একটা যে কোনো একটা এই নির্দিষ্ট ফিল্ডের উপরেই আপনি একটা এক্সপিরিয়েন্স গেইন করেছেন, সেই সার্টিফিকেটটা আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপলোড / এডিট ফটো, আপনার যে ফটো আছে সেটা আপনি দিয়ে দেবেন। আমরা সাধারণত খুব অ্যামেচারভাবে যে কাজটা করে থাকি, আমরা যে কোনো একটা নামে ছবিগুলো আপলোড করে দিই। এটা উচিত না। অফিসিয়াল সিস্টেমটা অফিসিয়ালি হওয়া উচিত। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই ফর্মাল হওয়া উচিত, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত বা হালকা লাইট কালার হওয়া উচিত আর কি। এবং অবশ্যই সেটা যেন প্রেজেন্টেবল হয়। ধরে নেবেন যে এটাও কিন্তু আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করার মতন। আপনি একজন এনলিস্টেড অ্যাসেসর হতে চাচ্ছেন, আপনাকে দেখে মানুষজন শিখবে, সুতরাং সেভাবে ফর্মালি প্রেজেন্ট করা উচিত। যেমন আপনি PP_ দিয়ে আপনার নামটা এখানে লিখতে পারেন, তাতে বোঝা গেল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। হ্যাঁ, সিগনেচার আগে থেকেই আপনারা স্ক্যান করে রেখে দিতে পারেন পিসিতে, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। তা না হলে কাজের মাঝখানে যদি আপনারা করতে যান তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাসপোর্ট, যার যেটা আছে তিনি সেটা দিবেন। আমি এখানে এনআইডি দেব। খেয়াল রাখবেন, এই যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাদেরকে আগেই বলেছি 1 মেগাবাইটের কম হতে হবে। এই যে এখানে লেখাই আছে ম্যাক্সিমাম সাইজ 1 মেগাবাইট হতে হবে। তো আপনারা এটা একটু সেফ সাইডে থাকার জন্য 500, 400
সাইজের রাখতে, কিলোবাইটে রাখতে পারেন। খুব ছোট করে ফেললে যেন এমন না হয় যে পড়া যাচ্ছে না, কোয়ালিটি হয়তো বা নষ্ট হয়ে গেল, তেমন করা যাবে না। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্ষেত্রে আপনি যেমন আমি একটু আগে মাস্টার্সের আমার তথ্য দিয়েছি, এখানে আমি আমার মাস্টার্সের সার্টিফিকেটটাকে অ্যাড করতে হবে। আপনাদের সার্টিফিকেটটা আপনারা এখানে অ্যাড করবেন, এবং সার্টিফিকেটের ক্ষেত্রে এই একটা জায়গাতেই শুধুমাত্র 5 মেগাবাইট পর্যন্ত অ্যালাউ করা যায়। তবে আপনারা খেয়াল রাখবেন যেন এতদূর পর্যন্ত দেওয়ার দরকার নেই, আপনারা চেষ্টা করবেন 1 মেগাবাইটের ভেতরেই সবগুলো রাখলে সুবিধা হয় আর কি। রিমার্কসের ক্ষেত্রে যে যেরকম সত্যভাবে অনেস্টলি সেই জিনিসটাকে আপনারা এখানে দিবেন। যেমন আমি এখানে দিব আমি লিখলাম আই অ্যাম এ হার্ডওয়ার্কিং অ্যান্ড অনেস্ট পারসন। আমি আমার বিষয়ে এটা আমার মনে হয়েছে যে আমি হার্ডওয়ার্কিং, অনেক কঠোর পরিশ্রমী এবং সৎ ব্যক্তি। আপনারা এখানে আপনারা এটাই দিতে হবে এমন কিন্তু কোনো বিষয় নেই। আপনাদের যেটা আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটাই দিবেন। এখন আমরা এখানে একটু খেয়াল করে নিই, আমরা এখানে দেখেন সবগুলো কিন্তু টিকমার্ক এখানে সঠিকভাবে পূরণ করেছি। এখানে সবগুলো সবুজ আছে, তার মানে এখানে সব এই যে অ্যাটাচমেন্টগুলো এখানে অ্যাটাচ করা আছে। এবার আমরা এখানে সেভ অ্যাপ্লিকেশন দেব। সাকসেস। এখন কেউ যদি কোনো ধরনের তথ্য এখানে আপনারা চেঞ্জ করতে চান, আপনি এখানে প্রথম থেকে আসেন, আপনি আবার চেক করেন। কারণ হলো যে ভুল অ্যাপ্লিকেশন তাড়াহুড়ো করে জমা দেওয়ার চাইতে সময় নিয়ে প্রয়োজনে 2 দিন 5 দিন পরে আপনি আবেদন করেন, কিন্তু আপনার আবেদনটা যেন নিখুঁত হয়। সেটা যেন আবার রিজেক্টেড হয়ে গেলে তখন কিন্তু আপনাকে আবারও সেই বাধ্য হয়ে আপনাকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে, মাঝখান থেকে একটা সময় চলে যাবে। ধরেন রিভিউ, এরপরে রিভিউ কমপ্লিট হওয়ার এর প্রথমত যেটা আসবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, তারপরে আপনার রিভিউ কমপ্লিটেড হবে। তো রিভিউ কমপ্লিটেড হবার জন্য এই যে সময়টা প্রায় কিন্তু 1.5 থেকে 2 মাসের মতন সময় লেগে যায়। সুতরাং তাড়াহুড়ো করে ভুল করার চাইতে সময় নিয়ে নিখুঁতভাবে করাটা ভালো। এখানে আপনারা সবগুলো এরকম তথ্যগুলো আপনারা মিলিয়ে নেবেন, আবেদন করার পরে সেভ করবেন, তারপরে এখানে মিলিয়ে দেখবেন। এবং আমি এখানে খেয়াল করে দেখলাম যে না, ঠিক আছে, আমার যা আমি পূরণ করতে চেয়েছি সেগুলো ঠিক আছে। যদি ওকে থাকে তাহলে একরকম, যদি মনে করেন যে না কোথাও ভুল আছে তখন এখানে আপডেট এখানে ক্লিক করবেন। আপডেট করে তখন আপনাকে আবারও এই অপশনটা পূরণ করতে দেওয়া হবে যেখানে ভুল হয়েছে। আমার এখানে মনে হচ্ছে যে না, ঠিক আছে, আমি এখন সাবমিট করতে পারি, আপডেট করার কিছু নেই। আর যদি রিসেট দিই তাহলে পুরো ফর্মটা যেগুলো পূরণ করা হয়েছে সব আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। রিসেট দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করছি না আমার আছে। সুতরাং এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, আমি সাবমিট করতে চাই। এখানে একটা কনফার্মেশন আসবে যে আপনি কি আর ইউ শিওর টু সাবমিট দিস অ্যাপ্লিকেশন, আপনি কি আসলেই এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে চাচ্ছেন। আমি ওকে দিলাম। অর্থাৎ আমার আবেদনটা এখন আমি চেক করব যে আমার আবেদনটা জমা হয়েছে কিনা। এই জমা হওয়ার জন্য যেটা করতে হবে তা হলো আমাদেরকে অ্যাসেসর অ্যাক্সেস ভিউ এখানে যেতে হবে। যেমন দেখেন একটু আগে কিন্তু আমার স্ক্রিনে আপনারা খেয়াল করেছেন ওখানে কিন্তু একটা এরর দেখাচ্ছিল, যে কোনো একটা টেকনিক্যাল এরর হিসেবে দেখাচ্ছিল।
কিন্তু আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে। এটা আমি কিভাবে বুঝবো? দেখেন, লিস্ট অফ অ্যাপ্লিকেশনস ফর এনলিস্টমেন্ট, আপনি যে আবেদনটা করছেন কিসের জন্য আবেদন করছেন। আমার এখানে কিন্তু একটা আবেদন অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হচ্ছে, এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি। অকুপেশন আমার ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 আমি করেছিলাম অকুপেশন। একটা মাত্র ফিল্ড এখানে বাকি আছে, অ্যাসেসর আইডি। এখানে কোনো কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম শেষ পর্যায়ে, আপনার রিভিউ হবার পরে যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি অ্যাকসেপ্টেবল হয় ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা এনএসডিএতে, তখন এখানে একটা আইডি আপনাকে জেনারেট করা হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন আমি মার্চের 6 তারিখ 2025 সালে আজকে আমি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি। অ্যাপ্লিকেশন স্টেটাস কি? অ্যাপ্লিকেশন সাবমিটেড, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়েছে। আচ্ছা, এর সাথে আরও একটা বিষয় আছে। আমরা কিভাবে জানবো যে আমার অ্যাপ্লিকেশনটা, আমি আরও একটু জানতে চাই যে আমার অ্যাপ্লিকেশনটা আসলেই জমা হয়েছে কিনা। আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেই ইমেল অ্যাড্রেসে আমি লগ ইন করতে চাই। খেয়াল করেন, আমার ইনবক্সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্কিলস পোর্টাল থেকে নতুন এই যে নিউ একটা ইমেল এসেছে। তো এটার কি সাবজেক্টটা কি? এনএসডিএ এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কিলস পোর্টাল, অ্যাসেসর এনলিস্টমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়েছে সাকসেসফুলি, সেরকম একটা ইমেইল কনফার্মেশন আসবে। দেখেন, আমরা এটা একটু ছোট করে দেখাই। আমার ইমেলটা এখানে জমা হয়েছে, আমার একটা কনফার্মেশন ইমেল এসেছে, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। আচ্ছা, এইখানে ওই সেম ইনফরমেশনটা আপনারা এখানেও পাবেন। অ্যাপ্লিকেশন আইডি আপনাদের প্রত্যেকের জন্য এক একটা আলাদা আলাদা আইডি তৈরি হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে দেখতেই পাচ্ছেন, আজকের ডেট, এইমাত্র সাবমিট করেছি। যেহেতু কোন অকুপেশনের অ্যাসেসর হবার জন্য আমি আবেদন করেছি, সেটা হলো ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং লেভেল 4, অর্থাৎ আমি ইমেল চেক করেও দেখলাম যে আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি এনএসডিএতে সাবমিটেড হয়েছে। সুতরাং আমাদের ভিডিও এ পর্যন্তই। আমাদের আজকে যে ছোট্ট ভিডিওটা করেছি এটা মূলত প্রথমে যেভাবে বলেছি, আপনারা যদি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি এটা আবেদন করেন, আশা করি কোনো সমস্যা হবার কথা না। এবং এই যে দেখেন, যে ফেইল্ড বা বিভিন্ন ধরনের মেসেজ আপনাদের এখানে আসবে, এখানেও হতাশ হওয়া যাবে না। আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে আবেদন করবেন। এবং অ্যাসেসর হিসেবে ডেফিনেটলি আপনারা জানেন যে অ্যাসেসরি হিসেবে অবশ্যই একটা সম্মানের বিষয় আছে। তো আপনাদের যারা অ্যাসেসর হওয়ার স্বপ্ন নিয়ে আপনারা লেভেল 4 করেছেন, সিবিএ বা সিবিটিএ করেছেন, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালোভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিবেন এবং আপনারা একবারেই আপনাদের অ্যাপ্লিকেশনটা যেন অ্যাপ্রুভাল পায়, সেই জন্য অবশ্যই সময় নিয়ে আপনারা ধৈর্য সহকারে কাজটা করবেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ।